স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে উদ্বেগ, তবে আগে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন সংস্কারের পাশাপাশি প্রয়োজন নির্বাচনের রোডম্যাপ, তবে এখনই এ নিয়ে ভাবছে না নতুন নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার উপর জোর দিয়ে আসছে রাজনৈতিক দলসহ নানা মহল। এ নিয়ে সরকারের পক্ষ থেকেও এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় হতাশ রাজনৈতিক দলের নেতারা। আর অপ্রাপ্তির মধ্যে হচ্ছে যে যার জন্য যে কারণে তাকে বিদায় হতে হয়েছে, গণতন্ত্র হত্যার জন্য, দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, সেখান থেকে রিকভারির জন্য যত তাড়াতাড়ি আমরা যেতে পারি নির্বাচনের মাধ্যমে সেদিকে আমাদেরকে যেতে হবে, কাজ করতে হবে। সেই বিষয়টা বাকি রয়ে গেছে। তারা বলছেন দেশের চলমান অস্থিরতা মোকাবেলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই, তাই দ্রুত ভোট আয়োজনে রোডম্যাপ চান তারা। ভোটার লিস্টে তারা কথা বলেছে যে ভোটার লিস্ট তৈরি করতে তাদের কীরকম সময় লাগতে পারে একটা ধারণা দিয়েছে, এবং ভোটার লিস্ট তৈরি হওয়ার আগে তারা কোনো রোডম্যাপ ডিক্লেয়ার করতে চায় না। এই হিসেবে আমি এইটা বলবো যে এই ইলেকশন কমিশনের কাছে এখন কোনো রোডম্যাপ নেই। আগামী দিনের যে ট্রানজিশন, পিসফুল ট্রানজিশন যেটা হবে, এটা তো রোডম্যাপ থাকতে হবে। সুতরাং সেটা তো প্রত্যাশিত, সেটা সবাই প্রত্যাশা করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। বিশ্লেষকরাও বলছেন রোডম্যাপ ঘোষণা করে দ্রুত দেশে সুষ্ঠু নির্বাচন দরকার। এই সভান্তিটাকে ধরে রাখার জন্য নির্বাচন কমিশনকেও রোডম্যাপ দিতে হবে এবং ঐক্যমত্য ধরে রাখার জন্য তাদের সমস্ত পলিটিক্যাল পার্টিদের যত শীঘ্র সম্ভব ডাকতে হবে। আমরা একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই, যে নির্বাচনে সরকার সঙ্গে সঙ্গে লোকের কাছে অ্যাকাউন্টেবল হয়। তবে নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের আগে কতগুলো জাতীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন, তাই এখনই রোডম্যাপ নয়। রোডম্যাপের ব্যাপারটা হচ্ছে একটা সামষ্টিক ব্যাপার। এখানে এটার সাথে আমাদের কতগুলো ন্যাশনাল ইনিশিয়েটিভস আছে, এই সংস্কার কার্যক্রমগুলো আছে, আমাদের আভ্যন্তরীণ কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। সুতরাং এটাকে এখানে দাঁড়িয়ে এক লাইনে বলা সম্ভব নয়। তিনি বলেন নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থার সংকট আছে, তাই দূর করতে কাজ করছে নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে একটি কোম্পানির বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, তবে তাও চাহিদার তুলনায় কম। বিক্রেতারা বলছেন গেল 2 সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম। পরিবেশকদের কাছে বারবার তাগাদা দিয়েও তেল পাচ্ছেন না তারা। বিক্রেতাদের অভিযোগ দাম বাড়ানোর জন্য এই কৃত্রিম সংকট তৈরি করছে কোম্পানিগুলো। এজন্য বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে শীতের সবজির দাম। কোম্পানি চাইতেছে দাম বাড়াইতে, কিন্তু মূলত এরপরে কোম্পানির চাপের, সরকার চাপের কারণে কোম্পানির দাম বাড়াই দেয় না। এই জন্য এরা কোম্পানিটা সংকট দেখাইতেছে। এরা বলতেছে লুচের দাম 200 টাকা কেজির উপরে, এই জন্য প্যাকেট ছাড়তেছে না কোম্পানি। দাম বাড়াবে বিধানে তেল দিতেছে না আমাদেরকে। আমরা টোটাল তেল বিক্রি করতে পারতেছি না। আজকে প্রায় 2 সপ্তাহ ধরে আউটের দাম কিনা 2 পিস 1 পিস গায়ের দাম বেশি দিয়ে কিনা বেচতেছি। নভেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি বেড়েছে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 14%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে গত মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল 11.38%। গত অক্টোবরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল 10.87%। বিবিএস এর তথ্য বলছে নভেম্বরে দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল 13.80%। এছাড়া খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল 9.39%। আগের মাস অক্টোবরে যা ছিল যথাক্রমে 12.66% ও 9.34%। গত বছরের অর্থাৎ 2023 সালের নভেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল যথাক্রমে 10.76% ও 8.16%। মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও জুরির বটুলি শুল্ক স্টেশন দিয়ে টানা 7 দিন ধরে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। ভারতে ইসকন সদস্যদের বাধার মুখে বন্ধ হয়ে গেছে এই 2 শুল্ক স্টেশনের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। এতে লোকসানের সংখ্যায় বাংলাদেশি ব্যবসায়ীরা। শুল্ক স্টেশনের কর্মকর্তারা বলছেন ভারত থেকে মালামাল গ্রহণ না করায় আপাতত বন্ধ রয়েছে এই আদান প্রদান প্রক্রিয়া।
গত বুধবার বিকেলে ভারতের কৈলা শহরে শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে আমদানি রপ্তানিতে বাধা দেন ইসকন সদস্যরা। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। হঠাৎ এমন পরিস্থিতিতে বিভিন্ন পণ্য নিয়ে বিপাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রায় 1 কোটি প্লাস আমাদের এখানে মাছ আছে। অনেক টাকার এটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে যদি এটা রপ্তানি না হয়। সংশ্লিষ্টরা জানান, ভারতের ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে সংগঠনের পতাকা হাতে বিক্ষোভ করেন। এতে গত 7 দিনে মালবাহী গাড়ি চলাচল না করায় দুই দেশ থেকেই মালামাল আসছে না। ইসকনের কিছু সদস্য এসে আমাদের কাস্টমস এরিয়া ব্যারিকেড দিয়ে লাল ঝান্ডা গেড়ে ওই বাঁশ পেলে রাখছে, যদি কোনো গাড়ি বাংলাদেশ থেকে ঢুকে তাহলে আমরা গাড়িতে আগুন দিয়ে দিব। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষের সাথে নিয়মিত কথা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। ইন্ডিয়ান সমস্যার কারণে তারা গাড়িগুলো নেয়নি। আমাদের প্রশাসনের কোনো সমস্যা নাই, আমরা কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে এটা অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন এই দুটি স্টেশন দিয়ে কোটি টাকার উপরে পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী আসা যাওয়া স্বাভাবিক রয়েছে বলে জানান শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। আজ 6 ডিসেম্বর 1971 সালের এই দিনে হানাদার মুক্ত হয় হবিগঞ্জ, ফেনী, লালমনিরহাট ও যশোর জেলা। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয় পাকিস্তানি সেনা ও তাদের দোসররা। হবিগঞ্জ, ফেনী ও যশোরের মাটিতে ওড়ে স্বাধীন দেশের পতাকা। মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক জেলা হবিগঞ্জ 4 এপ্রিল জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ডাকবাংলো থেকে সারা দেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়। 3রা ডিসেম্বর 1 নম্বর প্লাটুনের কমান্ডার আব্দুল শহীদের নেতৃত্বে হবিগঞ্জের বাহুবলে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে 5 ডিসেম্বর রাতে জেলার বিভিন্ন ক্যাম্পে হামলা চালায় মুক্তিকামীরা। প্রতিরোধের মুখে ভোর রাতে হবিগঞ্জ ছাড়ে পাকিস্তানি সেনারা। 6 ডিসেম্বর এ জেলায় ওড়ে স্বাধীন দেশের পতাকা। এদিকে 1971 সালের 20 নভেম্বর মুক্তিবাহিনী এই মিত্রবাহিনী দর্শক সেনানিবাস দখলে অভিযান শুরু করে। 22 নভেম্বর রাতে চৌগাছায় পতন হয় পাকিস্তানি বাহিনীর। প্রতিরোধ যুদ্ধের শেষ অভিযান শুরু হয় 5 ও 6 ডিসেম্বর। আর 6 ডিসেম্বর দুপুরে যশোরের প্রথমে ওঠে বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্য খচিত গাঢ় সবুজ পতাকা। একই দিনে হানাদার মুক্ত ঘোষণা করা হয়েছিল ফেনীকে। তৎকালীন 2 নম্বর সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে দলে দলে মানুষ যোগ দিয়ে স্বাধীনতা স্লোগান দেয়, ওড়ায় বিজয় পতাকা। এছাড়া মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে 6 ডিসেম্বর মুক্ত হয় লালমনিরহাট জেলা। যে যশোর মুক্ত হয়ে গেছে, বিকেল থেকেই শহর থেকে, গ্রাম থেকে শহরে মানুষ ঢুকতে থাকে। 7 তারিখে বহু মানুষ শহরে তখন ফিরে আসে। এই 9 মাস যে যেখানে ছিল তারা ফিরতে শুরু করে। এসডি অফিস এইখানে পুরাই, আর রহিশালী পুরা মুন্সির বাসা আছে, তারা আরডি হলে এখানে রহিশালী পতাকা উত্তোলন করে। তারপর দেশ স্বাধীন হয়ে গেল 16 ডিসেম্বর। আমরা কিন্তু অভিজ্ঞতা মুক্ত, অভিজ্ঞতা স্বাধীন হয়ে যায় 6 ডিসেম্বর হয়ে গেল। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রাত 2টার দিকে কুড়িগ্রাম ভুরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে রংপুর থেকে ভুরুঙ্গামারী আসার পথে জয়মনিরহাট এলাকায় এই দুর্ঘটনায় পড়ে মোটরসাইকেল। ঘটনাস্থলেই মারা যান রশিদুল ইসলাম নামে এক ব্যক্তি। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরেক আরোহী খোকনের। সাতক্ষীরা সদর উপজেলায় বিনের পোতা বিসিক শিল্পনগরীতে আগুনে অন্তত 12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে বিনের পোতা বিসিক শিল্পনগরীর রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজে ঘটে এই দুর্ঘটনা। কারখানার ম্যানেজার জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের কাজ করিয়ে রাত 3টার দিকে বয়লার চালু করা হয়। তেল বেশি গরম হয়ে যাওয়ায় হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। মেশিন ও মালামাল পুড়ে অন্তত 12 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। শীত যেন জেকে বসেছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। এবার তার সাথে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। সপ্তাহব্যাপী দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার তেঁতুলিয়ায়। শুক্রবার ভোর 6টায় তাপমাত্রার পারদ নামে 12.3 ডিগ্রি সেলসিয়াসে। হিমেল বাতাসের কারণে ঠান্ডার তীব্রতা আরও বেশি অনুভূত হয়। রাতভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা।
দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী লোকজন। সকালে হেডলাইট ব্যবহার করতে হয় গাড়ি চালকদের। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। হেমন্ত শেষ না হতেই প্রকৃতিতে এখন শীতের আবহ। নতুন খেজুর গুড়ের সুবাস ছড়িয়েছে অগ্রহায়ণের বাতাসে। রস সংগ্রহ আর গুড় উৎপাদনে ব্যস্ত সময় কাটছে ঠাকুরগাঁওয়ের গাছিদের। সারি সারি খেজুর গাছে ঝুলছে হারিব। রস সংগ্রহে কাকডাকা ভোরের কুয়াশা মারিয়ে বেরিয়ে পড়েন গাছিরা। এরপর সেই রস নিয়ে দেয়া হয় জাল। গুড় তৈরি হতে লাগে ঘণ্টাখানেক। ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামে সুগার মিলের জমিতে থাকা প্রায় ৬০০ গাছ থেকে প্রতিদিন ১২০ কেজি গুড় উৎপাদন করা হচ্ছে। তবে এবার দাম কিছুটা বেশি। খরচা বেশি বা মান ভালো, এই জন্য এই গুড়টার একটু রেট বেশি। ভোর ৩টা থেকে আমরা রস পাড়া শুরু করি। ভালো করে ছেঁকে আমাদের কড়াই আছে, ওই কড়ার মধ্যে দেই। আমরা সবসময় পরিবেশ পরিচ্ছন্ন বজায় রাখি। খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি আছে, তাই গাছিদের নেট ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। এই কাঁচা রস খাওয়া যাবে না। কাঁচা রসটি গরম করে ১০০ ডিগ্রি সেলসিয়াসের উপরে, তাহলে দেখা যাবে যে এই জীবাণুটি থাকবে না। এবং আমরা সকলকে বলবো যেন তারা এই খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকে। স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে গুড় উৎপাদনে সরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন গাছিরা। ডিবিসি নিউজ ডেস্ক। বিপিএল এর আগে নিজের চেনা ছন্দে ফিরতে শুরু করেছেন তামিম ইকবাল। টুর্নামেন্টের আগে পুরো ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন ফরচুন বরিশালের কোচ। তার মতে বিপিএল এর আগে এনসিএল এর টি-20 টুর্নামেন্ট নতুন ক্রিকেটার উঠে আসার জন্য ভালো উদ্যোগ। মিরপুরে ভর দুপুরে ব্যাট হাতে নেট প্র্যাকটিসে তামিম ইকবাল পুরনো ছন্দটা এখনো খুঁজে চলেছেন। এই তাড়নাটা মাঠে ফেরার, কেননা 11 ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এনসিএল এর টি-20 টুর্নামেন্ট। চট্টগ্রামের হয়ে মাঠে নামার পরপরই খেলবেন বিপিএল। তাই ফরচুন বরিশাল কোচের আশা সময় মতো ছন্দে ফিরবেন তামিম। তামিম অনেকদিনই ফিটনেস পাশাপাশি ব্যাটিং করছে, এখনো সময় আছে। সে যেসব শটসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে, ব্যাটে বলে হচ্ছে। বিপিএল এ জাতীয় দলের তারকাদের পাশাপাশি বিদেশিদের দেয়া হয় প্রাধান্য। সে কারণেই সুযোগ মিলে না অনেক দেশীয় ক্রিকেটারদের। আর টি-20 ফরম্যাটের সাম্প্রতিক সময়ে মিলছে না ভালো ফল। এই শূন্যতা পূরণে এনসিএল এর টি-20 টুর্নামেন্টকে বিসিবির দারুণ উদ্যোগ বলছেন এই কোচ। আমি ধন্যবাদ দিতে চাই বিসিবিকে, বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য। যেহেতু প্র্যাকটিসের ওইরকম সুযোগ সুবিধা আমাদের কম, কিছু ইয়াং প্লেয়ার আমরা দেখতে পারবো যারা পরবর্তী সময়ের জন্য রেডি বাংলাদেশের জন্য। নেট প্র্যাকটিসে দেখা গেল শামীম পাটোয়ারি আর বোলার রিপন মণ্ডলদেরও। এনসিএল আর বিপিএল এর জন্য ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। 23 তারিখ সিলেটে এনসিএল শেষ হবার পরপরই 30 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। সার মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। পাকিস্তানের লাহোর কালান্দার্সকে ডিএলএস মেথডে 23 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। গায়ানায় টস জিতে আগে ব্যাট করতে নেমে পুরো ইনিংস খেলতে পারেনি রংপুর। বৃষ্টি ব্যাহত ম্যাচে 9 ওভারে 1 উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় 85 রান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লাহোরের দলের টার্গেট হয় 9 ওভারে 111, কিন্তু ব্যাট করতে নেমে 7 উইকেটে তারা সংগ্রহ করে 87 রান। 23 রানের জয় পেয়ে ফাইনালে ওঠে রংপুরের রাইডার্সরা। সুপার লিগের প্রথম আসরের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ ভিক্টোরিয়া 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে তারা। পেশাদার ফুটবল লিগে বিগ ম্যাচে আজ মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও মোহামেডান। কুমিল্লা স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:30টায়। মাঠ নিয়ে অভিযোগ থাকলেও দলগত পারফরমেন্স করে আবারও সাদা কালোদের হারানোর প্রত্যয় কিংস ডিফেন্ডার তপু বর্মনের কণ্ঠে। গেল মৌসুমে ট্রেবল জেতা বসুন্ধরা কিংস উড়ন্ত সূচনা করেছে নতুন মৌসুমে। নিজেদের মাঠে পিছিয়ে পড়ার পরও মোহামেডানকে হারিয়ে চ্যালেঞ্জ কাপে শিরোপা জেতে কিংরা। গেল মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালেও আলফাজের শীর্ষদের হারিয়েই ট্রেবল নিশ্চিত করে তারা। ঘরের মাঠে পেশাদার লিগে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে ভ্যালেরিয়া তিতার শিষ্যরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য ছিল তাদের। 3 মিনিটে গোল উৎসবে শুরু করেন খাসা আর জোড়া গোলে ইতি টানেন রাকিব।
লিগের দ্বিতীয় ম্যাচেই আবারও কিংদের সামনে শক্তিশালী মোহামেডান, ম্যাচটাও অ্যাওয়ে। মাঠ নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও এবারও সাদা কালো বধে আত্মবিশ্বাসী ভ্যালেরিয়ে তিতার দল। আমরা মাঠ সম্পর্কে খুব ভালোভাবে জানি যে সেখানকার মাঠ মানে এতটা ভালো না যেটা আমরা আমাদের গ্রাউন্ডে খেলি বা আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডের মতো না। তো আমাদের ওই জায়গায় কিভাবে খেলতে হবে কোচ আমাদের কালকে ভালোভাবে বলবে, আজকেও বলেছে। তো আমরা কোচের ইনস্ট্রাকশন ফলো করব। এই ম্যাচ ডু অর ডাই ম্যাচ, লিগের খুব গুরুত্বপূর্ণ খেলা। বিশেষ করে যে দল জিতবে সে দল আগে যাবে, বাট বসুন্ধরা সবসময় জয়ের জন্য খেলে। আমরা চেষ্টা করবো আমাদের টিম জয় নিয়ে মাঠ থেকে ফিরে আসবে আশা করি। বারবার কিংদের ডেরায় পরাস্ত হলেও এবারে ঘরের মাঠে জয়ের দিকেই নজর মোহামেডানের। নতুন মৌসুমে উড়ন্ত সূচনা করেছে সাদা কালোরাও। নিজেদের প্রথম ম্যাচে নবাগত ঢাকা ওয়ান্ডারার্সকে গুনে গুনে 6 গোল দিয়েছে আলফাজের শিষ্যরা। সে পারফরমেন্সের ধারাটা কিংদের বিপক্ষেও ধরে রাখতে চায় ইমানুয়েল সান্ডে, সুলেমান দিয়াবাতেরা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। অনুষ্ঠিত হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ 2025-এর পূর্ণ ড্র। আগামী বছরের 15 জুন থেকে 13 জুলাই হতে যাওয়া এই বিশ্বকাপে নাম লেখানো 32 ক্লাবকে ভাগ করে দেওয়া হয়েছে 8টি গ্রুপে। নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টে টক্কর দিতে দেখা যাবে ম্যানচেস্টার সিটি, চেলসি, রিয়াল মাদ্রিদ সহ বিশ্বের নামি দামি ক্লাবগুলোকে। বৃহস্পতিবার রাতে জমকালো আয়োজনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। নানা রকম তর্ক বিতর্কের মাঝেই হয়ে গেল আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র। প্রতি বছর মাত্র 7 থেকে 8টা দল নিয়ে আয়োজন করা মিনি এই বিশ্বকাপ এবার রূপ নিতে যাচ্ছে পূর্ণাঙ্গ বিশ্বকাপে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে, আর শীর্ষ দুটি দল পরবর্তী নকআউট পর্বে যাবে। পুরোপুরিভাবে ফিফা বিশ্বকাপের আদলেই হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। 32 দলের মাঝে উয়েফা থেকেই থাকছে 12টা দল, কনমেবল থেকে 6টা দল, এশিয়া, আফ্রিকা, কনকাকাফ অঞ্চলের 4টা করে ক্লাব, আর ওশেনিয়া অঞ্চল থেকে অংশ নিচ্ছে মাত্র 1টা ক্লাব। সবশেষ হোস্ট হিসেবে খেলবে যুক্তরাষ্ট্রের একটা দল, আর সেটা লিওনেল মেসির ইন্টার মায়ামি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসির ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে। FIFA Club World Cups. So obviously we 4টা পটে ভাগ করে একে একে ক্লাবগুলোকে ড্রয়ের মাধ্যমে 8টা গ্রুপে ভাগ করেছে ফিফা। এই ড্রয়ে গ্রুপ এ থেকে টুর্নামেন্টে অংশ নেবে ইন্টার মায়ামি। রিয়াল মাদ্রিদ লড়াই করবে গ্রুপ এইচ থেকে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি মাঠে লড়বে গ্রুপ জি থেকে, আর চেলসির ঠিকানা হয়েছে গ্রুপ ডি। পুরো টুর্নামেন্টে থাকছে মোট 63 ম্যাচ। আসর বসবে যুক্তরাষ্ট্রের 12টি ভেন্যুতে। 2026 ফিফা বিশ্বকাপের ভেন্যুও এই মাঠগুলোই। এখন থেকে প্রতি 4 বছরে একবার ক্লাব বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ফিফার। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় ভেঙে পড়েছে দেশটির সরকার। এর মধ্যেই মেয়াদের শেষ দায়িত্ব পর্যন্ত পালন করবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন ম্যাক্রন। বলেন, জনগণ যে দায়িত্ব তাকে দিয়েছেন শেষ পর্যন্ত পালন করতে চান। শীঘ্রই প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় ফ্রান্সের বর্তমান পরিস্থিতির জন্য বিরোধীদের দায়িত্ব জ্ঞানহীনতাকে দায়ী করেন ম্যাক্রন। বলেন, বিশেষ আইন পাশের মধ্য দিয়ে 2024-এর বাজেটটি বহাল রাখা হবে 25-এও। ফ্রান্সে কিছুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছিল বিশেষ ক্ষমতা বলে। সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের বাজেট পাশকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে আরও। এক পর্যায়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধীরা। তাতে হেরে বিরোধীদের চাপের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।